এটার কারণ হচ্ছে মৌপিয়া, প্রথম কথা হচ্ছে এই যে ত্রিপাক্ষিক চুক্তিটা না, এই ত্রিপাক্ষিক চুক্তিটা যে সিম্পল কারুর ওপর বাইন্ডিং নয়, এর কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। এটা শুধু জিটিএটা আসলো, আমি ওই জন্যই বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ ফাইন্যান্সিয়াল পাওয়ার দেওয়া হলো জিটিএ কে, জিটিএর কিন্তু কোনো লেজিসলেটিভ পাওয়ার কি নেই। তার আগে যে তার তার মানে আগে তার আগে 8-এর দশকের শেষে যে ডিজিএইচসি হয়েছিল, সেই ডিজিএইচসি তারও যে ফাঁক ফোকর ছিল সেটাও তো পরবর্তীকালে লক্ষ্য করা গেছে। সেখানেও তো আপাত স্থিতাবস্থা ছিল, কিন্তু আমরা আবার 2008-এ খুব সামান্য একটা প্রশান্ত তামাং তিনি ইন্ডিয়ান আইডলে তিনি অংশগ্রহণ করছেন, এবং সেই সময় দাঁড়িয়ে একজন রেডিও জকি যার অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একটা মন্তব্য, তাকে কেন্দ্র করে পাহাড়ের রাজনীতি পুরো বদলে গেল। এই বিমল গুরুংদের উত্থান আমরা দেখেছি। এবং সেই জন্যই আজকে কিন্তু এই যে ত্রিপাক্ষিক চুক্তি মানে কি, যেখানে তিনজন পার্টি আছে তারা তিনজনের ক্ষেত্রেই তো বাইন্ডিং হওয়া উচিত। আজকে যখন হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট কাউকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেখানে রাজ্য সরকারের কোনো আলোচনা নেই, আমি কনকারেন্স ছেড়ে দিলাম, আলোচনা নেই, সেটা তার মানে তো ওই ত্রিপাক্ষিক চুক্তিটাকেই আলটিমেটলি হচ্ছে এটা ভায়োলেট করার আমার এন্টার রাইট আছে। মানে এটা এত সহজে বোধহয় আমরা নেটফ্লিক্সের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি না, যত সহজে এটা হচ্ছে বাইপাস করে বেরিয়ে যাওয়া যাচ্ছে। এই যে পাহাড়ের মানুষদের লেজিসলেটিভ পাওয়ারটা নেই আজকে, তারা হচ্ছে আমার বাড়ির রান্নাঘরে রান্না করবেন, সমস্ত কিছু করবেন, কিন্তু মেনুটা আমি ঠিক করে দেবো, তারা তাদের ইচ্ছে মতো কিছু চলবে না। এই জায়গাটা থেকে আলটিমেটলি এত বছর ধরে কোনো প্রপার শেপে আসেনি, এবার সেই জায়গায় শেপে আনতে গেলেও কিন্তু আজকে যদি সৌম্যজিৎ, এটাও সত্যি। মনে রাখতে হবে, এটা যখন আমরা বলছি যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল হয়েছিল বা পরবর্তীকালে এই কারেক্ট। জিটিএ হয়েছিল, সেই সময় যে অশান্ত পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণ, এবং যেখানে দাঁড়িয়ে এক এবং একমাত্র ইস্যু ছিল পৃথক রাজ্যের দাবি, সে পৃথক রাজ্যের মানে দাবিকে তো কি, অ্যাড্রেস করা যায় না, বাংলা তো ভাগ করতে দেওয়া যায় না, সেটা বাম আমলের ডিজিএইচসি হোক বা সেটা তৃণমূলের আমলের জিটিএ হোক। সেখানে দাঁড়িয়ে আরেকটা ওই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট পসিবল সলিউশন আর কি হতে পারতো? বেস্ট পসিবল ওটা সলিউশন ওটা। আজকে তো জিটিএ হয়নি, স্থিতাবস্থার মধ্যে দাঁড়িয়ে তো জিটিএ হয়নি। বাট টাইম টু টাইম আমি ওইটাই আসছি, কনস্টিটিউশনাল কোথাও মান্যতা বা টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট টু দ্যাট এগ্রিমেন্ট বা সেগুলোতে কিন্তু করা হয়নি যা জায়গায় দাঁড়িয়েছিল। কারণ আজকে যখন আমরা, আমি আবারও আসছি, যখন হচ্ছে জাস্টিস রবীন্দ্র ভট্ট যখন আর্টিকেল 370 জাজমেন্টের উপরে অ্যানালিসিস করছিলেন, উনি কিন্তু বলছিলেন যে আমরা কিন্তু কনস্টিটিউশনে যাই থাকুক কন্টেম্পোরারি সিচুয়েশন অনুযায়ী সেই জায়গাকার যে সেই পরিস্থিতির উপরে দাঁড় করিয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট অ্যানালাইজ করেন, তাহলে সময় সময় ক্ষেত্রে এটা রিঅ্যানালিসিস দরকার ছিল। এবং সেখানে কিন্তু তিনজনেরই সমান কন্ট্রিবিউশন অফ ওপিনিয়ন দরকার। এখানে ইউনিল্যাটারালি কেউ একজন সিঙ্গেল হ্যান্ডেডলি কাজ করতে বা এগিয়ে গিয়ে সেখানে ডিসিশন নিলেই হচ্ছে আজকে ব্যালেন্সটা হারাবে। আমি আবারও বলছি, যেটা প্রথম থেকে বলছি, আলটিমেটলি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সব থেকে বড় কথা হচ্ছে সহযোগী যুক্তরাষ্ট্রীয় যে চেতনাটা আছে সেইটার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই জন্যই কিন্তু এই বিতর্কটা আবার একদম চালিয়ে উঠেছে। শেষে